প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সমস্ত পৃথিবী আজ এক মহাক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, আমরাও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশও কোভিড-19 ছোবলে আক্রান্ত হয়ে আছে, সাথে যোগ হয়েছে ভয়াবহ বন্যা। কিন্তু আমরা আশা করি আমরা এই সমস্ত দুর্যোগ কাটিয়ে উঠিয়ে একদিন নতুন সূর্যের আলো দেখব। সেই প্রত্যাশা নিয়েই আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদেরকে শ্রীনগর কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবা ফারহানা আজিম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আজকে আমি পরিচালনা করব অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনার বাজারজাতকরণ নীতিমালার উপর একটি ক্লাস। আমরা জানি যে আমাদের সবগুলো অধ্যায় মোটামুটি আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটি অধ্যায় আছে পণ্য পরিকল্পনার উপাদানসমূহ। এখানে আমরা বিভিন্ন পণ্য সম্পর্কে আমরা পড়ে এসেছি। তাও তোমাদের সাথে আজকে নতুন করে যে সমস্ত পণ্যগুলো সম্পর্কে, অর্থাৎ পণ্যের যে বিভিন্ন ধরন, সেইগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে কিছুটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখো, আমাদের আজকে শিখনফল বা এই অধ্যায়ের বা পণ্য সম্পর্কে যেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব বা পণ্যের বিভিন্ন ধারণা সম্পর্কে যেগুলো আমরা আলোচনা করব, সেগুলোর মধ্যে দেখো আমরা জানব পণ্য কী, ভোগ্য পণ্য কী, শিল্প পণ্য কী, অযাচিত পণ্য কী, শপিং পণ্য কী, ব্র্যান্ড কী, ব্র্যান্ড ইকুইটি বলতে আমরা কী বুঝি, ফেড কী, তারপরে ধরো স্টাইল কী, এবং ফ্যাশন বলতে আমরা কি বুঝি। এগুলো নিয়ে আমরা আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটাই একটা একটা করে আমরা আলোচনার মধ্যে যাই। প্রথমেই আসি আমরা পণ্য কি। এগুলো তোমাদের সাথে আমি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাও আজকে নতুন করে তোমাদেরকে পণ্য কি সেই সম্পর্কে আবার নতুন ধারণা দিব, আবার আলোচনা করব। দেখো, আমরা জানি বাজারজাতকরণের ক্ষেত্রে পণ্য বলতে যা কিছু মানুষের অভাব মেটাতে সক্ষম তাকে বুঝিয়ে থাকে। অর্থাৎ আমরা যে চাহিদাটা অনুভব করি, আমাদের অভাব বা প্রয়োজন আমরা অনুভব করি, সেটা মেটাতে সক্ষম সব কিছুই পণ্য। এখানে পণ্য বলতে দৃশ্যমান, অদৃশ্যমান, বস্তুগত, অবস্তুগত দ্রব্যাদি সব কিছুই রয়েছে। অর্থাৎ যা কিছু মানুষের প্রয়োজন, অভাব এবং চাহিদা মেটাতে সক্ষম, সেগুলোকেই আমরা পণ্য বলে থাকি। আমি তোমাদের এখানে কিছু ছবি দিয়ে বোঝাতে পারলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হতো, কিন্তু আমার নিজস্ব কিছু লিমিটেশন আছে, আমার টেকনোলজিক্যাল কিছু লিমিটেশন আছে, যে কারণে আমি তোমাদের পারছি না। পরবর্তীতে যদি সুযোগ পাই, ছবি সহ তোমাদের কাছে আমি ক্লাসগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। তাহলে আমরা আবারও যদি পণ্য সম্পর্কে আবার একটা ধারণা নেই, যে বাজারজাতকরণের ক্ষেত্রে পণ্য বলতে যা কিছু মানুষের অভাব মেটাতে সক্ষম তাকেই আমরা বুঝি। অর্থাৎ আমরা যে অভাব বোধ করি আমাদের প্রাত্যহিক জীবনে, সেই সম্পর্কে অভাবগুলো যেমন সেগুলো দৃশ্যমান হতে পারে বা অদৃশ্যমান হতে পারে। বস্তুগত, অবস্তুগত দ্রব্যগুলো আমরা যেগুলোর অভাব অনুভব করি, প্রয়োজন অনুভব করি, চাহিদা অনুভব করি, সেই অভাব, প্রয়োজন, চাহিদা মেটাতে সক্ষম সব কিছুকেই আমরা পণ্য বলি। সেগুলোর মধ্যে থাকতে পারে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন চাল, ডাল, তেল, মশলা, লবণ। তারপরে আছে ধরো বই, খাতা, কলম, তারপর টেবিল, চেয়ার, এমনকি অদৃশ্যমান অনেক কিছু যেগুলো আমাদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। যেমন আমাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে সেবা নিয়ে থাকি, সেগুলোও কিন্তু আমাদের পণ্যের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে পণ্য কি আমরা সেটা বুঝতে পারলাম। এবার আসো পরবর্তীতে আমরা যাই যে ভোগ্য পণ্য কি। পণ্য তো আমরা জানলাম, এবং বললাম যে বস্তুগত, অবস্তুগত, দৃশ্যমান, অদৃশ্যমান, যা কিছু মানুষের অভাব পূরণ করতে সক্ষম বা চাহিদা পূরণ করতে সক্ষম, প্রয়োজন মেটাতে পারে, তাকেই আমরা কি বলে থাকি? পণ্য বলে থাকি। সেই পণ্যের বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে ভোগ্য পণ্য অন্যতম, যেটা সকল মানুষই যেটার প্রয়োজন অনুভব করে। তাহলে ভোগ্য পণ্যটা কি এবার আমরা জানবো। ভোগ্য পণ্য বলতে আমরা বুঝি
ওই সকল পণ্য যা আমরা ব্যক্তিগত এবং পারিবারিক ভোগের জন্য ক্রয় করি। হ্যাঁ, ব্যক্তিগত নিজস্ব এবং পারিবারিক পরিবারের সকলের ভোগের জন্য আমরা যখন ক্রয় করি, ভোগ করি, সরাসরি ওটাকে ব্যবহার করে ফেলি, তখন তাকে আমরা কি বলি? ভোগ্য পণ্য বলে থাকি। যেমন চাল, ডাল, লবণ, সাবান, বই, কলম, এগুলো আমাদের ভোগ্য পণ্যের মধ্যে পড়ে। এই সকল পণ্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ক্রয় করা হয় না, কেবলমাত্র ভোগ করাই থাকে ভোক্তার উদ্দেশ্য। এবং এখানে ক্রেতা বা ভোক্তা আমরা যাই বলি না কেন, যিনি ক্রেতা তিনি এক্ষেত্রে ভোক্তা হয়ে থাকেন, তাই না? অর্থাৎ এক্ষেত্রে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য থাকে না, অর্থাৎ ক্রেতা কেবলমাত্র ভোগের জন্যই পণ্যটি ক্রয় করে, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু পণ্যটি ক্রয় করা হয় না। হ্যাঁ, চূড়ান্ত ভোগই থাকে এখানে একমাত্র উদ্দেশ্যে। এই জন্যই এই কথাটি এখানে বলা হয়েছে যে এই সকল পণ্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ক্রয় করা হয় না। আমরা জানি যখন কোনো ক্রেতা পণ্য ক্রয় করে দুইটা উদ্দেশ্যে ক্রয় করে, একটা ভোগের জন্য, তখন সে ক্রেতা হয়ে যায় ভোক্তা। কিন্তু যখন কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে ক্রয় করে থাকে তখন ক্রেতাকে আমরা আর ভোক্তা বলতে পারবো না। আমরা ক্রেতা ভোক্তার যে পার্থক্য পড়ে থাকি সেখানে আমরা এই জিনিসটা লক্ষ্য করে থাকি বা এই জিনিসটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি, তাই না? এবার আসো, ভোগ্য পণ্য সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা শিল্প পণ্য, ওই যে বললাম বাণিজ্যিক উদ্দেশ্যে, হ্যাঁ, সেটার সাথে কিন্তু শিল্প পণ্যের একটা সম্পর্ক রয়েছে। তাহলে শিল্প পণ্য কি? সাধারণ অর্থে পুনরুৎপাদনের জন্য শিল্পে ব্যবহৃত পণ্যকে শিল্প পণ্য বলে। অন্যভাবে বলা যায় উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণের জন্য যে সকল পণ্য ব্যবহার করা হয় তাকে শিল্প পণ্য বলে। অর্থাৎ এই সমস্ত পণ্যগুলো কিন্তু কি করা হয় না, ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না, কেবলমাত্র কি করা হয়, সরাসরি উৎপাদনের জন্য, পুনরুৎপাদনের জন্য। পুনরুৎপাদন বলতে আমরা ধরো কি বুঝে থাকি, পুনরুৎপাদন যেমন একটা কাঁচামাল, সেই কাঁচামালটা কিন্তু কোনো না কোনোভাবে উৎপাদন করা হয়ে থাকে। সেই কাঁচামালটা যখন অন্য একটি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ অন্য কোনো কিছু উৎপাদনে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা কি বলে থাকি? তখন আমরা পুনরুৎপাদন বলে থাকি। এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন কোনো কিছু উৎপাদনের জন্য আমরা যে নাট বল্টুগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু একসময় ইস্পাত থেকে উৎপাদন করা হয়ে থাকে, পেরেক, নাট বল্টু এগুলো উৎপাদন করা হয়ে থাকে। পরবর্তীতে সেগুলো দেখা যাচ্ছে যে আবার অন্য কোনো পণ্য উৎপাদনে, হ্যাঁ, শিল্পক্ষেত্রে অন্য কোনো পণ্য উৎপাদনে সেগুলো আবার ব্যবহার করা হয়ে থাকে, নতুন যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে যে আমরা নিষ্কাশনের মাধ্যমে মাটির নিচ থেকে আমরা গ্যাস উত্তোলন করি, সেই গ্যাসটা আমরা বিদ্যুৎ উৎপাদনে কিংবা সার উৎপাদনে ব্যবহার করে থাকি। এইভাবেই কিন্তু আমরা পুনরুৎপাদন সম্পর্কে আমরা জানতে পারি যে কোনো পণ্য উৎপাদনে কোনো নির্দিষ্ট কাঁচামাল যখন আবার ব্যবহার করা হয়ে থাকে তখন তাকে শিল্প পণ্য বলা হয়। হ্যাঁ, এক্ষেত্রে উৎপাদন বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্যই কিন্তু আমরা ওই সকল পণ্যকে ব্যবহার করে থাকি। যখন আমরা এই কাজটি করে থাকি তখন তাকে আমরা কি বলে থাকি? শিল্পপণ্য বলে থাকি। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিল্পে আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করে থাকি, যে দ্রব্যগুলো বা পুনরুৎপাদনের কাজে যে কাঁচামালগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা শিল্পপণ্য হিসেবে অবহিত করে থাকি। এখানে উল্লেখ্য যে পণ্যটি ভোগ্য পণ্য কিনা তা একজন ক্রেতার ক্রয় উদ্দেশ্যের উপর নির্ভর করে। এটা আমরা যখন ভোগ্য পণ্য সম্পর্কে আমরা জানলাম তখন আমরা এই সম্পর্কে তোমাদের বলেছি যে পণ্যটি ভোগ্য পণ্য কিনা সেটা আমরা বুঝবো ক্রেতা কি উদ্দেশ্যে পণ্যটি ক্রয় করেছে। যখন কোনো খুচরা ব্যবসায়ী চাল ক্রয় করে তখন সে যদি কি করে থাকে, তার ভোক্তাদের কাছে যারা চূড়ান্ত ভোগ করবে তাদের জন্য ক্রয় করে থাকে, তখন তাকে আমরা কি বলে থাকবো? ভোগ্য পণ্য ব্যবহার করবো। কিন্তু শিল্পে যে আমরা পণ্যটি সেটা আমরা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করব না, শিল্পে পুনরুৎপাদনের জন্য ব্যবহার করব, তখনই তাকে আমরা কি বলে থাকি? শিল্পপণ্য বলে থাকি।
এবার আসো আমরা একটু আলাদা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যে আমরা ভোগ্যপণ্য সম্পর্কে জানলাম, শিল্পপণ্য সম্পর্কে জানলাম, পণ্যের যে প্রকারভেদ আমরা সেখানে আমরা একটা পণ্য সম্পর্কে জানি যে অযাচিত পণ্য। এখন অযাচিত পণ্যটা কি? যে পণ্য সম্পর্কে ক্রেতা এখনো জানে না বা জানলেও ক্রেতাগণ ক্রয়ের চিন্তা করে না, তাকে অযাচিত পণ্য বলে থাকে। অর্থাৎ এই পণ্য সম্পর্কে ক্রেতা এখনও খুব একটা জানে না বা জানলেও খুব একটা ক্রয় করার চিন্তা করে না, অর্থাৎ প্রয়োজন অনুভব করে না বা না হলেও চলে সেই রকম একটা বিষয়, তাকে আমরা কি বলবো তখন? অযাচিত পণ্য বলবো। যেমন সমাধি পাথর কিংবা অগ্নি, এখানে একটু ভুল হয়েছে, অগ্নি বানানটা হয়তো কম্পিউটার যখন আমি কম্পোজ করেছিলাম তখন এটা ভুল এসেছে, এটা হবে অগ্নি নির্বাপক যন্ত্র। ঠিক আছে, অগ্নি নির্বাপক যন্ত্র। তাইলে আমরা জানলাম যে অযাচিত পণ্য কি? যে সকল পণ্য সম্পর্কে ক্রেতাগণ এখনও জানে না বা জানলেও ক্রেতাগণ ক্রয়ের চিন্তা করে না, তাকেই আমরা অযাচিত পণ্য বলি। যেমন সমাধি পাথর, অগ্নি নির্বাপক যন্ত্র। হ্যাঁ, সমাধি পাথর বা অগ্নি নির্বাপক যন্ত্র কিন্তু সাধারণ ভোক্তাদের খুব একটা কি প্রয়োজন হয় না। এর জন্য কি ভোক্তারা এই সকল পণ্য নিয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। যদি কখনো প্রয়োজন হয় তখন তারা সেই পণ্যটা সম্পর্কে কি হয়? আগ্রহী হয়। হ্যাঁ, তারপরে আমরা অযাচিত পণ্যের পর আমরা জানবো শপিং পণ্য কি। কিছুটা আকর্ষণীয় বিষয় অনেক সময় ভোক্তাদের কাছে হয় কি শপিং পণ্য। তাইলে আমরা শপিং পণ্যটা সম্পর্কে এখন আমরা জানবো। শপিং পণ্যটা কি? দেখো, শপিং পণ্য বলতে ওই সকল পণ্যকে বুঝিয়ে থাকে যে সকল পণ্য ক্রয় করার পূর্বে ভোক্তারা, বা এই ক্ষেত্রে আমরা ক্রেতাও বলতে পারি, সাধারণত ভোক্তাই বলবো, ভোক্তারা বিভিন্ন বিপণী বা দোকান ঘুরে পণ্যের দাম, সাইজ, গুণাবলী, ডিজাইন ইত্যাদি বৈশিষ্ট্য যাচাই করে ক্রয় করে তখন আমরা তাকে শপিং বলবো। একেবারে সহজ বিষয়। যেমন আমরা এখন কোনো আমাদের পণ্যের প্রয়োজনীয়তা অনুভব করি বা শখের বশেও আমরা ক্রয় করি, তখন আমরা কি করি? ভোক্তারা বিভিন্ন বিপণী দোকান ঘুরে পণ্যের দাম, সাইজ, গুণাবলী, ডিজাইন এগুলো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাচাই করে পণ্যটা ক্রয় করে। এগুলোর জন্য অনেক সময় দেয় এবং অনেক চিন্তা করে তারপরে তারা ক্রয় করে, অর্থাৎ তার প্রয়োজনটা কি, অথবা প্রয়োজনের বাইরে তার শখ পূরণের জন্য তারা সাধারণত এই সমস্ত পণ্য ক্রয় করে থাকে। শপিং পণ্য, তাকে আমরা শপিং পণ্য বলবো। এগুলো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে, এই যে প্রত্যেকটা আমি তোমাদের আলাদা আলাদা করে পড়াচ্ছি, এগুলো অনেক সময় কি হয়, ছোট ছোট আমাদের যে ক বিভাগে 1 নাম্বার প্রশ্ন থাকে সেগুলোতে আসে, অথবা অনেক সময় খ বিভাগেও ছোট প্রশ্ন হিসেবে আরেক প্রশ্নের সাথে কানেক্টেড প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলোকে আমরা পেয়ে থাকি। কাজেই আমাদের এই যে আলোচনা করছি এগুলো প্রত্যেকটাই তোমাদের জন্য জরুরি। তাইলে আমরা শপিং পণ্য কি আমরা জানলাম। শপিং পণ্যের পরবর্তীতে আমরা চলে যাব ব্র্যান্ড কি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ব্র্যান্ড কি? ব্র্যান্ড সম্পর্কে আমরা মার্কেটিং যেহেতু পড়ছি, কাজে আমাদের ব্র্যান্ড সম্পর্কে একটা ধারণা নেওয়া দরকার। কেননা আমরা জেনে হোক না জেনে হোক অনেক সময় ব্র্যান্ডের উপর নির্ভরশীল হয়ে পড়ি, বা ওই ব্র্যান্ডটাকে কি করে আমরা নির্ভর করে আমরা অনেক সময় পণ্যের মর্যাদা বা নিজের স্ট্যাটাস বাড়ানোর চেষ্টা করি যে আমি এই ব্র্যান্ডের পণ্যটাই ইউজ করি। হ্যাঁ, এটা কিন্তু একজন উৎপাদকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ব্র্যান্ড। তাহলে আমরা এখন জানবো যে ব্র্যান্ড কি, ব্র্যান্ড কাকে বলে। ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, পদ, প্রতীক, নকশা, ডিজাইন, হ্যাঁ, চিহ্ন, এগুলোর সংমিশ্রণ যা উৎপাদনকারীর পণ্য বা সেবাকে প্রতিযোগী পণ্য বা সেবা থেকে পৃথক করে অর্থাৎ একটা সমজাতীয় একই ধরনের পণ্যের সাথে অন্য একটা পণ্যকে আমি যখন পার্থক্য করতে চাই তখন এই ব্র্যান্ড দিয়ে আমি পার্থক্য করতে পারি। এখানে যে নামটা ব্যবহার করা হচ্ছে, যে চিহ্ন, যে
প্রতীক ব্যবহার করা হয়, যে নকশা ব্যবহার করা হয়, হ্যাঁ, এইগুলো সংমিশ্রণের উৎপাদনকারী কী করে, তার পণ্যটা তার প্রতিযোগী সমজাতীয় পণ্য উৎপাদনকারী অন্য পণ্য থেকে তাকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ একজন একই সমজাতীয় পণ্যের যে বিভিন্ন প্রতিযোগী থাকে, তাদের একজন থেকে আরেকজনকে আলাদা করতে বা এক পণ্য থেকে অন্য পণ্য আলাদা করতে কিন্তু ব্র্যান্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তাদের কাছে ব্র্যান্ড পণ্যের একটি গুরুত্বপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত হয়। এই কারণে উৎপাদনকারী ব্র্যান্ড সুনাম বৃদ্ধির জন্য বিভিন্ন কি করে থাকে, বিভিন্ন দেখা যাচ্ছে যে এ কারণে উৎপাদনকারী কি করে, উৎপাদনকারী ব্র্যান্ড সুনাম বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমরা ব্র্যান্ডের মধ্যে যেমন সনি একটা ব্র্যান্ড, বাটা, হ্যাঁ, মেরিল, অ্যাপেক্স, আমরা অনেক সময় কি করি, এগুলোতে প্রাউড ফিল করি, একটা মনে করি নিজের অনেক সম্মান বৃদ্ধি পায়, নিজের স্ট্যাটাস বৃদ্ধি পায়, কিছুটা স্ট্যাটাস সিম্বল যে আমি ব্র্যান্ডেড পণ্য ইউজ করি। যেমন আড়ংয়ের একটা ড্রেস যখন আমরা ব্যবহার করি, মনে করি যে আমার এতে অনেক স্ট্যাটাস বৃদ্ধি পাচ্ছে, বা আমি যখন কোথাও একটা ভালো ব্র্যান্ডেড জিনিস পরে যাই বা ইউজ করি, যেমন একটা আমরা স্মার্টফোনের মধ্যে যেমন আমরা যদি অ্যাপেলের একটা ফোন ইউজ করি, হ্যাঁ, মোবাইল ইউজ করি, তখন আমরা মনে করি যে আমাদের স্ট্যাটাস অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে, কেননা অ্যাপেল একটা ব্র্যান্ড এবং সমস্ত বিশ্বেই জনপ্রিয় একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে থাকে অ্যাপেল, তাই না? তারপরে দেখো, ব্র্যান্ডের পরে আমরা জানবো যে ব্র্যান্ড ইকুইটি কী। ব্র্যান্ড সম্পর্কে তো আমরা জানলাম, তাহলে ব্র্যান্ড ইকুইটি কী? ব্র্যান্ড ইকুইটি হলো বাজারে কোনো ব্র্যান্ডের ক্রেতার আনুগত্য, নামের সচেতনতা ইত্যাদি যা কোম্পানির ভ্যালু সৃষ্টিতে কী করে, সহায়তা করে। ব্র্যান্ড ইকুইটি পণ্যের একটি মূল্যবান সম্পদ। ব্র্যান্ডের ভাবমূর্তি, পরিচিতি বা আনুগত্যের কারণে ব্র্যান্ডের ভ্যালু বৃদ্ধি পায়। ইহা ব্র্যান্ডের কী করে, সুনাম বৃদ্ধিতে সহায়তা করে, প্রতিযোগীগণ নকল করতে পারে না। ইহা পণ্যের মূল্য বৃদ্ধিতে কী করে, হ্যাঁ, মূল্য বৃদ্ধিতে সহায়তা করে, মূল্য বৃদ্ধিতে সহায়তা করে। দেখা যাচ্ছে যে পণ্যের মূল্য বৃদ্ধিতে সহায়তা করে এবং একই ব্র্যান্ডের নামে বিভিন্ন পণ্য ছাড়া সম্ভব হয়, ক্রেতার পক্ষে বিভিন্ন পণ্য ছাড়া সম্ভব হয় একই পণ্যের একই ব্র্যান্ডের নামে। তাইলে ব্র্যান্ড ইকুইটি কি? ব্র্যান্ড ইকুইটি বাজারে বাজারে কোনো ব্র্যান্ডের ক্রেতার আনুগত্য বা নামের সচেতনতা ইত্যাদি যা কোম্পানির ভ্যালু সৃষ্টিতে সহায়তা করে। এই যে একটু আগে বললাম অ্যাপেলের স্মার্টফোনের কথা, কিংবা আমরা এখানে স্যামসাংয়ের কথাও বলতে পারি। একটা সময় ছিল নকিয়া ব্র্যান্ডের মোবাইল, তখন মনে হতো যে এটার লনজিভিটি বা এটা কতদিন মোবাইলটা যাবে, বা মোবাইলের কি বলে, আগে যখন নকিয়া ব্র্যান্ডের মোবাইল ইউজ করা হতো তখন দেখা যেত যে এটা খুব একটা ভঙ্গুর না, অর্থাৎ পড়ে গেলে বা কোনো কিছুর সাথে আঘাত পেলেও মোবাইলটা নষ্ট হচ্ছে না, হ্যাঁ। নকিয়ার কিন্তু, এবং সেটা নকিয়ার ওই মোবাইল অনেক দিন যেত, এটা কিন্তু নকিয়া মোবাইলের একটা কী ছিল, ব্র্যান্ড ইকুইটির মতো ছিল, যে এর কারণে হতো কি, ওই ব্র্যান্ডের নকিয়া ব্র্যান্ডের মোবাইলের প্রতি ক্রেতার খুব আনুগত্য ছিল এবং নামের সচেতনতা, অর্থাৎ ক্রেতা ওই ব্র্যান্ডের পণ্য ইউজ করতে পছন্দ করত, হ্যাঁ। এতে কোম্পানির কিন্তু ভ্যালুটা বৃদ্ধি পায়। আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানি পণ্যের ব্র্যান্ড ইকুইটির মাধ্যমে ভ্যালুটা বৃদ্ধি করতে পারে, হ্যাঁ, কোম্পানির ভ্যালু সৃষ্টিতে কিন্তু এটা সহায়তা করতো। এবং ব্র্যান্ড ইকুইটি কিন্তু একটা প্রতিষ্ঠানের পণ্যের একটা মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত করা হয়। ব্র্যান্ডের ভাবমূর্তি বা পরিচিতি বা আনুগত্যের কারণে ব্র্যান্ডের ভ্যালু বৃদ্ধি পায়। অর্থাৎ ব্র্যান্ড ইকুইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা কি করে, সুনাম বৃদ্ধি করে, প্রতিযোগীগণ চাইলেও সেটাকে নকল করতে পারবে না। অর্থাৎ একই ধরনের পণ্য উৎপাদন করবে কিন্তু ব্র্যান্ড ইকুইটির কারণে কিন্তু সেটা নকল করতে পারবে না। পণ্যের মূল্য বৃদ্ধিতেও অনেকখানি সহায়তা করে প্রতিষ্ঠানকে, এবং একই ব্র্যান্ডের নামে প্রতিষ্ঠান তখন কি করতে পারে, নতুন পণ্য বাজারে ছাড়তে পারে, বা নতুন পণ্য ছাড়া প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়। তারপরে দেখো
ফেড, এটা খুব মজার একটা ধারণা। পণ্য সম্পর্কিত যে বিভিন্ন ধরন আমরা পড়ি তার মধ্যে একটা আছে ফেড, খুব মজার একটা ধারণা। ফেড কি? হ্যাঁ, এটা আমরা হয়তো খুব ভালোভাবে চিন্তা করি না, কিন্তু আমরা এটার সাথে অনেক খুব পরিচিত। হ্যাঁ, ফেড এমন এক ধরনের ফ্যাশন যা দ্রুত বাজারে প্রবেশ করে। এটা বাজারে খুব দ্রুত প্রবেশ করে, আগ্রহ সহকারে গৃহীত হয়, দ্রুত বাজার ধরে এবং এক পর্যায়ে খুব দ্রুত বাজার থেকে সে বিতাড়িত হয়ে যায়, অর্থাৎ বাজার থেকে এটা দ্রুত সরেও যায়। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছুর প্রতি খুব আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, বাজারে দেখলেই আমরা, দোকানে দেখলেই সেই পণ্যটা কিনে থাকি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আগ্রহ সহকারে মানুষ কিনে এবং এটা এই কারণে সবাই একজনের দেখা দেখে আরেকজন ওই পণ্যটা কিনে ফেলে। হ্যাঁ, তাতে করে হয় কি, দ্রুত বাজার ধরে ফেলে। কিন্তু এটার হয়তো দেখা যায় যে খুব একটা গুণাগুণ নেই, বা বাজারে দীর্ঘদিন থাকার জন্য যেই সমস্ত গুণাবলীগুলো এর মধ্যে থাকা প্রয়োজন হয় সেগুলো থাকে না, যার কারণে দেখা যায় যে খুব দ্রুত সেটা বাজার থেকে সরে যায়। এটা হচ্ছে ফেডের পরে আমরা এরপরে কি জানবো, স্টাইল কি। আমরা এই কথাগুলো খুব ব্যবহার করি, ফ্যাশন, স্টাইল। এখন এই স্টাইলটা কি? স্টাইল হচ্ছে ব্যবস্থাপনার ভাষায় স্টাইল হচ্ছে অভিব্যক্তির মৌলিক এবং স্বতন্ত্র ধরন। এক একজনের এক এক ধরনের অভিব্যক্তি বা কি থাকে, স্টাইল থাকে। হ্যাঁ, আমরা দেখি যে যেমন একটা সময় ছিল উত্তম কুমার স্টাইল, উত্তম কুমারের মতো চুল কাটা, উত্তম কুমারের মতো ড্রেস আপ করা, বা হালে আমরা যেই সব নায়ক নায়িকা দেখে থাকি তাদের প্রত্যেকেরই নিজস্ব স্টাইল থাকে, প্রত্যেকেরই নিজস্ব মৌলিক অর্থাৎ বেসিক কিছু স্টাইল থাকে, স্বতন্ত্র কিছু ধরন থাকে, সেটাকেই আমরা বলে থাকি স্টাইল। ব্যক্তির ডিজাইন, পোশাক, শিল্প প্রভৃতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্টাইল দেখা যায় যে এক এক ব্যক্তি এক এক ধরনের ডিজাইনের পোশাক পরতে পছন্দ করে, বা চুলের এক এক ধরনের ডিজাইন করে, পোশাকে তার নিজস্ব একটা স্বতন্ত্রতা থাকে। হ্যাঁ, তারপরে শিল্প প্রভৃতি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্টাইল দেখা যায়। একটি স্টাইল অনেক জেনারেশন পর্যন্ত চলে থাকে। দেখা যাচ্ছে যে একই স্টাইল বহুদিন ধরে চলে, আবার সময়ের সাথে সাথে কোনো বিশেষ স্টাইল জনপ্রিয়তা বাড়ে বা কখনো কখনো কমে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে স্টাইল। আবার তারপরে স্টাইলের সাথে আমরা ফ্যাশন কথাটাও যোগ করে থাকি। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুইটা টার্ম বা ভিন্ন দুইটা কথা। আমরা অনেক সময় ফ্যাশন স্টাইল একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু দুইটা কিন্তু একই অর্থে ব্যবহার হয় না। ফ্যাশনটা আলাদা একটা বিষয়। যে স্টাইল যখন জনপ্রিয় তখনকার ফ্যাশন হয়ে থাকে। যেমন কখনো দেখা যাচ্ছে যে খুব ঢোলা প্যান্ট কেউ পরে থাকে, কখনো কখনো খুব চাপা আঁটো প্যান্ট পরে থাকে। এক এক সময় এক একটা, 80-র দশকে হয়তো বা 70-এর দশকে দেখা যেত ঢোলা প্যান্ট পরতো, এটাকে বেল বটম বলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই ধরনের প্যান্ট কেউ পরে না, বা পরে থাকলে অনেকে হাসাহাসি করবে যে এইটা কী পরলো। এখন একটু আঁটো প্যান্ট পরে থাকে। হ্যাঁ, আবার কখনো মাঝারি ঢিলা প্যান্ট পরে থাকে, বা আগে দেখা যাচ্ছে যে খুব ঢোলা শার্ট পরতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি পরে থাকে, খুব আঁটো মানে যেটাকে বলা হয়ে থাকে যে বডি ফিট। হ্যাঁ, ওই ধরনের শার্ট পরে থাকে। অর্থাৎ এক এক সময় কখনো কখনো আমরা মেয়েরা যেমন খুব লম্বা কামিজ পরে থাকি, কখনো কখনো আবার একটু শর্ট পরে থাকি। হ্যাঁ, কখনো ফুল হাতা পরতে পছন্দ করি, কখনো 3/4 পরতে পছন্দ করি। এগুলো হচ্ছে ফ্যাশন, যে স্টাইল যখন জনপ্রিয় হয়। অর্থাৎ এক একটা দেখা যাচ্ছে যে এক এক সময়ে জনপ্রিয়তা লাভ করে, তখন যখন যেই সময় জনপ্রিয় হয়ে থাকে তখন সেটা সেই সময় ফ্যাশন হিসেবেই চিহ্নিত হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যাশন সম্পর্কে আমরা জানলাম। এই যে আমরা এতক্ষণ পণ্য সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম, বা পণ্য সম্পর্কিত ধারণাগুলো আমরা পেলাম, এগুলোই হচ্ছে আমাদের কি, আমরা পণ্যের বিভিন্ন ধরন তোমাদের সাথে প্রথমেই আমরা বলে নিলাম, বা প্রথমেই আলোচনা করে নিলাম যে বিভিন্ন ধরনগুলো কি কি, পণ্যের বিভিন্ন ধরনগুলো কি কি, এই ধরনগুলো আমরা জানবো, এবং এগুলো কিন্তু আমাদের ছোট প্রশ্ন হিসেবে আমরা পাবো। আমাদের যে 1 নম্বরে ক বিভাগে যে আমরা আলোচনা করে থাকি সেই সম্পর্কে আমরা এগুলো যদি ভালোভাবে পড়ি হয়তো 1-2টা উত্তর আমরা এখান থেকে করতে পারবো।
হ্যাঁ, আজকে তাহলে এইটুকুই তোমাদের সাথে আমার আলোচনা। ভবিষ্যতে আমি তোমাদের বাজারজাতকরণ নীতিমালার উপর অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বা অন্য কোনো প্রশ্ন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আমার খোদা।